উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 11। শুরুতে আবার এখানে প্রথমে দেখানো হতে থাকে যে ডেবাও, প্রফেসর লিনিয়াং এবং তার অ্যাসিস্ট্যান্ট ছাত্র হুয়াং চলে এসেছে মার্কেট। এখানে এসে তাদের মালপত্র অর্থাৎ মাশরুম আনলোড করার পরই এখানে আস্তে আস্তে লোকের ভিড় জমতে থাকে, কারণ এই সমস্ত জিনিস এই সমস্ত এলাকায় আগে দেখেনি লোকেরা। দেখা মাত্রই এখানে ডেবাও এবং প্রফেসর লিনিয়া মাশরুম এবং তার গুণাগুণ বৈশিষ্ট্য ভালো জিনিসপত্র বলতে শুরু করে। লোকেরা বলে এই জিনিসগুলো কি এবং কোথা থেকে এসেছে কিছুই জানে। এখানে ডেবাও বলতে থাকে এটা দক্ষিণের জিনিস, ফুজিয়ান থেকে এসে। প্রফেসর এই এলাকায় এগুলো গ্রো করতে তাকে সাহায্য করেছে। দেখতে ছোট নরম কিন্তু পুষ্টিগুণ গুণাগুণ অনেক বেশি ধরনের ছত্রাকের পর্যায়ে পড়ে। এই বলে তারা অ্যাগারিসাস বিস্পোর অর্থাৎ মাশরুমের বৈজ্ঞানিক সম্মত নাম বলতে থাকে, তার গুণাগুণ বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে থাকে। এরপরে সেখানে একজন ফুজিয়ানের বাসিন্দা চলে আসে এবং বলে মাশরুম জিনিসটা এখানে সে দেখবে এই জিনিসটা ভাবতে পারেনি। সেখানে কিলো দুয়েকের মতো জিনিসপত্র চায় এবং প্রথম যে এসেছিল ব্যবসায়ী পুরো একটা বাস্কেট চেয়ে বসে। ব্যবসায়ী ব্যক্তিটি বলতে থাকে ডেবাওকে এটা সে ট্রায়ালের জন্য এক বাস্কেট নিতে, যদি খুব ভালো মতো তার ব্যবসা হয় সে তাহলে তার থেকে এরপর অর্ডার নেবে। ও কনফিডেন্সের সাথে বলে দেয় সে কথা দিচ্ছে খুব ভালোভাবে ব্যবসা হবে। এই এলাকায় জিনিসটা একেবারেই নতুন। পরে এদিকে আবার দেখানো হতে থাকে যে ডেবাওয়ার হাতে অনেকগুলো টাকা চলে এসেছে। স্যার লিনিয়াংকেও সেই টাকাটা দেখা স্যার তার পিঠ চাপড়ে সাবাসে দিয়ে বলে ভালো হয়েছে প্রথম বউনি। দৃশ্যে দেখাতে থাকে যে মার্কেটের মধ্যে অনেক লোক এসে তাদের থেকে মাশরুম কিনতে থাকছে কিলো কিলো। কিছু সময়ের মধ্যেই অর্ধেকের বেশি বাস্কেট মাশরুমের খালি হয়ে যায় এখানে। প্রফেসর লিনিয়াং এখানে ডেবাওকে বলতে থাকে যে ভাবেনি তো তাড়াতাড়ি জিনিসটা সেল হয়ে যাবে, তো ভালোভাবে হবে, তারা প্রথমেই এত ভালো উপার্জন করবে। তোর এখানে বলতে থাকে তার ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়াং যে সেও ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি তাদের এক্সপেকটেশনের তুলনায় ভালোভাবে তাদের মাশরুম বিক্রি হয়ে যাবে। স্যার লিনিয়াং এখানে বলতে থাকে ডেবাওকে যে টাকাগুলো ভালো মতো লুকিয়ে রাখার ব্যাগের মধ্যে সেগুলোকে যেন সে গুনে নেয়। এখানে দেখানো হয় যে সম্মতি জানানোর সময় ডেবাও এখানে মাস্টার বলে সম্বোধন করে প্রফেসর লিনিয়াংকে। প্রফেসর হেসে এখানে ডেবাওকে জিজ্ঞেস করে যে প্রফেসর যদি এখানে ডেবাওয়ের মাস্টার হয় তাহলে সে বাদর নাকি শুয়োর। ডেবাও বলে এখন থেকে সে প্রফেসরকে মাস্টারই বল, সে তাকে এত সাহায্য করেছে এবং তাকে জিনিসপত্র শিখিয়েছে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে মার্কেট থেকে গাড়ি করে বাড়ি ফিরছে এবং ডেবাও তার সাথে দুটো মুরগিও কিনেছে। মুখ দেখেই বোঝা যায় সে ভীষণভাবে খুশি, কারণ ভালোভাবে সফল হয়েছে এই কাজে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ফিরে এসেছে আর ডেফু এখানে তার ভাইয়ের মাশরুমের শেডের মধ্যে গিয়ে নতুন মাশরুম আবার তৈরি হয়ে গেছে সেগুলো দেখছে। দেখে ভীষণ খুশি হচ্ছে। তখনই ডেবাও চলে খুশি হয়ে বলতে থাকে আবার নতুন মাশরুম বীজ দিয়ে তৈরি হয়ে গেছে, এগুলো দেখতেও কত সুন্দর লাগছে। আর এখানে সে জানতে চায় যে সেল কেমন হলো মাশরুম। তখন ডেফুকে তার সাথে নিজের ঘরে নিয়ে যায়। ডেফু ডেবাওয়ার কাছে তার নিজের কলেজের ব্যাগ লক্ষ্য করে দেখে তার মা তাকে বানিয়ে দিয়েছিল যখন ডেফু কলেজে গিয়েছে বলে, আর তার বড় ভাই এটা কখনোই ব্যবহার করেনি তাই সে নিয়ে নিয়েছে বের করে। তারপরে এখানে সে ব্যাগের ভেতর থেকে মুঠো মুঠো টাকা বার করে টেবিলের সামনে রাখে আর ডেফুকে দেখা প্রথমবার ব্যবসা করেই তারা এত উপার্জন করেছে এখন। এদিকে আবার দেখানো হতে থাকে ডেফু বলছে ডেবাওকে প্রথমবার মাশরুম কাল্টিভেট করে ভালোভাবে সফল হয়ে বলতে থাকে সে উপার্জন এখন করতে থাকছে, ভালোভাবে চলতে থাকে। ঠিক করেছে তাদের ইয়ংকোয়ান ভিলেজ থেকে তার মা বাবা আর পিসিকে এখানে নিয়ে আসার পর পিসির অসুস্থতার ট্রিটমেন্টের জন্য তাকে সাংহাই আর বেজিংয়েও নিয়ে যাবে। ওখানে বলতে থাকে খুব ভালো কথা, কিন্তু সে যে সাকসেসফুল হয়েছে এই অ্যাচিভমেন্টটা তাকে গ্রামবাসীদেরও দেখাতে হবে। ওখানে তাদের প্রথম মোটিভই ছিল যে সকল গ্রামবাসীদের এই বিষয়ে উদ্বুদ্ধ করা। ওখানে লেকপুল করার জন্য তার ভাইকে প্রথমে সাফ না করে বলে যে প্রফেসর মাস্টার তার ইয়াং এর থেকে সে তার শুধু উৎপাদন করার স্কিল শিখবে আর বিক্রি করবে। ওখানে বলতে থাকে আগে তাদের মধ্যে এগ্রিমেন্ট হয়ে গেছিল, এখন সেভাবে কথা বলতে পারে। তখন হেসে বলে সে মজা করছে, সেই কাজটা ঠিকই করবে। এদিকে আবার বলতে থাকে ডেফু ডেবাওকে যে সুইহোয়া তার এখানে তার শেডে যতদিন কাজ করে সেই সমস্ত দিনের জন্য যেন ডেবাও পে করে দেয়। ওখানে একটা নোটবুক বার করে দেখায় যে সে হিসাব রেখেছে 17 দিন সে কাজ করে জিনজিয়ানে কাজ করে যেরকম বেতন পেত তার থেকে একটু বেশি দিনের হিসাবে তার বড় দিদি সুইহোয়া সেখানে খুব ভালো মতো জানে যে সুইহোয়া আর ডেফু দুজনকে পছন্দ করে। ডেবাওকে সুইহোয়া যেভাবে সাহায্য করেছে অতীতের জন্য সে তাকে হাইয়েস্ট রেটেই বেতন দেবে। এদিকে দৃশ্য আবার এখানে দেখানো হতে থাকে এখানে সুইহোয়ার স্বামী ইউফু তাকে জিজ্ঞেস করছে দিনরাত করে সে ডেবাওদের মাশরুম শেডে কাজ করেছে, পরিশ্রম করেছে, এখন তাদের ভালো মতো ফসল উৎপাদন হয়েছে, তারা নাকি বিক্রিও করেছে, তাহলে এখান থেকে সুইহোয়া কি পেলো? তারা কি এখানে সুইহোয়াকে কিছু দিয়েছে? তোরে সুইহোয়া বলতে থাকে সে তো কাজ করার আগে থেকেই তার স্বামী ইউফুকে বলে রেখেছিল যে সেখানে সে কাজ করতে যাচ্ছে, সে সেখান থেকে স্কিল শিখতে পারে, পরে তাদের মাশরুম শেডের জন্য সেগুলো কাজে লাগাতে পারে। তোর এখানে ইউফু বলতে থাকে সুইহোয়াকে যে মাশরুম শেড তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে, নাকি একা শেড তৈরি করতে পারবে সুইহোয়া? না
না সেই খরচটা বহন করতে পারবে। ইউহা উত্তরে বলতে থাকে এখন হয়তো সে পারবে না, কিন্তু ভবিষ্যতে সে ঠিকই করবে। পর এটাও বলতে থাকে যে আঙ্কেল ডেউ করে নিয়ে তার ছেলে সুইহুয়াং এর সাথে একটা ট্র্যাক্টর কিনে ভবিষ্যতে হয়তো সুইহুয়ারও ওই কাজটা করতে পারে। তোর এখানে বিরক্ত হয়ে রেগে ইউফু বলতে থাকে তার স্বভাবত প্রথমে একজন মহিলা এবং ফিরে নেওয়ার পর তারা যদি লোন না শোধ করতে পারে তাহলে তাদের পরিবার শেষ হয়ে যাবে। তো এখানে বলতে থাকে যে মহিলা হয় কি সমস্যা, তাদের বাদ বিবাদ এখানে বাড়তে দেখে তাদের ছোট মেয়ে জিয়াওয়ান বলতে থাকে মা বাবা যেন তার সামনে ঝগড়া না করে, তার জিনিসটা একদমই ভালো লাগে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও চলে এসেছে সুইহুয়ার বাড়ি থেকে, ডেকে নিয়ে তার সাথে কথা বলে সে যে এতদিন কাজ করেছে তার জন্য সে তাকে বেতন দিতে এসেছে। উত্তরে সুইহুয়া এখানে বলতে থাকে পরিশ্রম করছিল শেখার জন্য, দক্ষতা বৃদ্ধি করার জন্য, মানে কোনোভাবেই টাকা নিতে পারবে না। ডেবাও বলতে থাকে যে শেখা জিনিস যাবতীয় সে করেছে স্যার লিনি নিয়াং এর থেকে, তবু কাজ তো সে করেছে তার, অর্থাৎ ডেবাও এর মাশরুম শেড সব দিনের কাজ মিলিয়ে সে এখানে থেকে 340 ইউয়ান দেয়। তার সাথে যে দুটো মুরগি কিনেছিল তার ধন্যবাদ দেখানোর জন্য একটা মুরগি তাকে দিয়েছে। ঘরের ভেতর থেকে বসে বসে এই সমস্ত জিনিসগুলো ইউফুও দেখে নেয়। ইউহা ঘরে এসে তার স্বামীর হাতের মধ্যে তার উপার্জনের সমস্ত টাকা দিয়ে বলতে থাকে সে দেখেনি এই ভানটা যেন না করে। সে তার ছোট মেয়ে জিয়াওয়ানকে পড়াশোনা করাতে থাকে। ইউফু এখানে সুইহুয়াকে আর কিছু বলতে পারে না কোনো কথা। এদিকে দৃশ্য আবার এখানে দেখানো হতে থাকে যে চেনজিন সাং দেখা করতে এসেছে প্রফেসর লিন ইয়াং এর সাথে, ডেবা শেডের মধ্যে কাজ করে যাচ্ছে। সেখানে বলতে থাকে তার জন্য ফুজিয়ান থেকে নতুন সাবান এনেছে, সে যেন নিজেকে একটু পরিষ্কার করে নেয়, কারণ মিস ইউ তার সাথে দেখা করতে আসছে, তাদের সাথে লাঞ্চ করবে, কিছু কথা বলার আছে। প্রফেসর লিন ইয়াং বলতে থাকে সে তো এমনিই যেতে পারে, এতে আবার তাকে স্নান করার কি আছে। তোর এখানে চেনজিন সাং বলতে থাকে যে শেড থেকে যা গন্ধ বেরোচ্ছে তার থেকে বেশি গন্ধ প্রফেসরের গা থেকে আসছে, কতদিন আগে স্নান করেছিল তার কি নিজের মনে আছে? ন্যূনতম রেসপেক্ট দেখানোর জন্য মিস উকে এই সাবান দিয়ে নিজের মাথাটা একটু ধুয়ে নিতেই পারে। তোরে এখানে প্রফেসর বলে ঠিক আছে সে কাজটা করে নিতেই পারে, রেসপেক্ট তো দেখাতেই হবে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে চেনজিন সাং প্রফেসরের মাথা ধুয়ে দিতে সাবান দিয়ে ঘষে ঘষে সাহায্য করতে বলছে, তার মাথা থেকে যা কালো বেরোচ্ছে সেটা সে তুলি দিয়ে এখানে ক্যালিগ্রাফি করতে পারবে। এখানে জিজ্ঞেস করলে প্রফেসর লিং ইয়াংকে যে কতদিন আগে সে স্নান করেছিল, উত্তরে প্রফেসর জানায় তার মনে নেই, হয়তো সপ্তাহখানেক আগে। এখানে চেনজিন সাং এর থেকে জানতে চায় যে এখানে যে ডেবাও হারভেস্ট করেছে মাশরুম সেই বিষয় নিশ্চয়ই মিস উকে রিপোর্ট করেছে, তাহলে সে কি বলেছে? উত্তর জিনসেং বলে সারপ্রাইজ আছে, মিস উ আসছে, তার থেকে জিজ্ঞেস করে নিতে লাঞ্চে তারা দেখা করছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিং ইয়াং, জিনস্যান এবং মিস উ একসাথে লাঞ্চ করতে বসে এখানে মাশরুম দিয়ে মাশরুম হটপট স্যুপ বানিয়েছে লাঞ্চের জন্য, এবং প্রফেসর লিং ইয়াং এর এখানে স্যাটাই নামক এক ধরনের সস খুব পছন্দের, ফুজিয়ানটাও তার পছন্দ মনে রেখে মিস উ তার জন্য এনেছে। সেই সসের প্রশংসা করে এবং মিস উ এবং চেনজিন স্যাংকেও ধন্যবাদ জানান পছন্দের খেয়াল রাখার জন্য। তারপরে এদিকে আবার দেখানো হতে থাকে মিস উ বলছে টোস্ট করতে করতে কিছু কথা বলতে চায়। এখানে প্রফেসর লিন ইয়াংকে প্রশ্ন করে যে যখন এখানে প্রফেসরকে অর্ডার দিয়েছিল যে 3 মাসের মধ্যে তাদের মাশরুম হারভেস্ট করতে হবে, প্রফেসর প্রথমে একটু রাগ করলেও বা বিরক্ত হলেও মনে মনে সেটা জানতো যে হয়ে যাবে না। এখানে প্রফেসর বলতে থাকে যে এই জিনিসটা কখনোই হতো না, এখানকার লোকেদের সে ভালোভাবে সাহায্য করে, এখানকার লোকেরা খুব তাড়াতাড়ি জিনিসপত্র শিখে নেয়, এটা খুব ভালো জিনিস। তার থেকেও বড় কথা তারা কঠোর পরিশ্রমের সম্মুখীন হতে ভয় পায় না, একে অপরের সাহায্যের জন্য সবসময় এগিয়ে থাকে। চেনজিন সাং এখানে মিস উকে বলতে থাকে যে এখানে প্রফেসর আর টেকনিশিয়ান টিম খুব ভালো মতো কাজ করেছে। প্রফেসর লিনিয়া এখানে মিস উকে বলতে থাকে সে এখানে স্যাটাই সস পেয়ে সুর জন্য তাকে একটা ভালো অ্যাসাইনমেন্ট দিয়েছিল, সেটা যদি ভালোভাবে সে নির্বাহ না করতে পারে তার মনে হয় এই স্যাটাই সস সে উপার্জন করতে পারত না। তার থেকে বড় কথা এখানে ছোট ছোট জিনিস একটা বড় প্রজেক্টকে নষ্ট করে দিতে পারে। এখানে তারা ভীষণ ধৈর্য ধরে ভালোভাবে মন দিয়ে কাজ করেছে, আর তারা সফল হয়েছে, আর আশা করছে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এই জায়গা দূরীকরণ তারা করে ফেলতে পারবে। সো এখানে আবার বলতে থাকে প্রফেসর লিনিয়াংকে এসেছে ভালো একটা নিউজ নিয়ে, কারণ এখানে মাশরুম হারভেস্ট হয়ে যাওয়ার পর সেখান থেকে চেনজিন সাং থেকে রিপোর্ট জিয়ান প্রদেশ এবং বাকি প্রদেশ এখানে সরকারের কাছে একটা কমিটি মিটিং ডেকেছে। এখানে সেই রিপোর্টগুলো পেশ করার জন্য খুব ভালো রেসপন্স পেয়ে জিয়ান এবং অন্যান্য প্রদেশ থেকে 10 জন ভালো স্কিল্ড ওয়ার্কার কোনটা মিস উ কথা দিয়েছিল এখানে প্রফেসর লিনিয়ানকে সাহায্য করার জন্য জিনটান ভিলেজে পাঠিয়ে দেবে। প্রফেসর লিনিয়ান খুশি হয়ে বলতে থাকে খুব ভালো কথা, কিন্তু তার থেকে একটা বড় কথা 10 জন ওয়ার্কার সে তার কাজে লাগাবে, তাদের সে নিজে চুজ করবে। এই জায়গাটা এমন এবং খুব একাকিত্বে ভরা, এমন এখানের আবহাওয়া পরিস্থিতি যে সব মানুষ মানিয়ে নিতে পারবে না, তাই তাকে চুজ করার উপায় দিতে তোরে মিস উ তার শুধুমাত্র কাজ যে লোকেদের এনে এখানে প্রফেসর লিং এর সাথে কাজে পাঠিয়ে দেবে। সে কিভাবে চুজ করতে চায়, কোন মানুষদের চুজ করবে সেই লিস্টের দায়িত্ব তার। এদিকে আবার দেখানো হতে থাকে যে মিস উ বলছে চেনজিন সাংকে তার জন্য একটা ভালো নিউজ আছে। এখানে স্বায়ত্তশাসিত প্রিফেকচারের গভর্নর সিদ্ধান্ত নিয়ে আদিবাসীদের এখানে মূলধনের ঘাটতি সমাধান করার জন্য গভর্নমেন্ট তাদের এখানে একটা বাড়িকে 3000 ইউয়ান করে দেবে, যারা এখানে মাশরুম কাল্টিভেট করতে চায় তারা এখানে ইন্টারেস্ট ফ্রি লোনও পাচ্ছে। কথাটা শুনে চেনজিন সাং এবং প্রফেসর লিন ইয়াং দুজনেই খুশি হয়ে যায়।
জিনস্যাং বলতে থাকে এটা খুব বড় ধরনের একটা গুড নিউজ। পর থেকে সে এই গ্রামবাসীদের আরো ভালোভাবে এনকারেজ করতে পারে মাশরুম শেড তৈরি করার জন্য এবং মাশরুম কাল্টিভেট করার জন্য। ফলে তাদের উপর যে বড় সেটেলমেন্টের দায়িত্ব আছে সেটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে সাফ সাফ জানিয়ে দেয় জিনস্যাংকে যে কথা বলে কোনো লাভ হবে, যে এখানে সহযোগিতা পাচ্ছে সেটা যেন তারা ভালোভাবে অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে প্রুফ করে। তা না হলে ওপরওয়ালার কাছে মিস উর মুখ ছোট হবে না। যে এই ডিপার্টমেন্টে কাজ করছে এতজন মানুষ, তারা প্রত্যেকে ছোট হবে। জিনস্যাং বলে অবশ্যই সে অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে এই কাজটা শো করবে, তার গ্র্যাটিটিউড মিস উকে এবং তার গভর্নমেন্টকে দেখাবে। প্রফেসর লিনিয়াং এখানে মিস উকে বলতে থাকে সে যখন অথরিটির কাছে এই রিপোর্টটা পেশ করেছে এখানকার গ্রাম জীবনের মানুষদের, কৃষকদের, সাধারণ মানুষদের অর্থাভাবের কথা, সে ভেবেছিল যে মাশরুম কাল্টিভেশনে হয়তো বেশি প্রবলেম হবে না, কিন্তু অর্থের অভাবে মূল কারণ হয়তো দাঁড়াবে। এখন যখন সে ছোট ছেলে দেবাওয়ার মুখে এত বড় হাসিটা দেখতে পেয়ে মাশরুম চাষ সফল হওয়ার পর এবং সেগুলো ভালোভাবে সেল হওয়ার পর তার মনে হয় ভবিষ্যৎ আরো অনেক ভালো হতে চলেছে। জিনস্যাং বলতে থাকে যে এরকম ভালোভাবেই চলতে থাকলে এখানের লোকেরা তাড়াতাড়ি দারিদ্র দূরীকরণ করে ফেলতে পারবে। বলতে থাকে যে আজকে বিকেলে সে ওয়াইনচুয়ান নামক জায়গায় যাচ্ছে, এখানে গিয়ে সেই অথরিটির সাথে কথা বলে এটাই সুনিশ্চিত করার চেষ্টা করবে যাতে এই লোন ফ্রি যে পলিসিটা নেওয়া হয়েছে এটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আর এই কাজটা হয়ে গেলেই বাকি কাজগুলো আস্তে আস্তে গতি পেতে থাকবে। তো এখানে প্রফেসর লিনিয়াংকে আর একটা কথা জানিয়ে দেয় যে কাজ যে শুরু হতে চাইছে সেটা আর একটা বড় জিনিস হল প্রফেসর লিনিয়াংকে আরো একটু দায়িত্ব নিতে হবে, মানে আরো সময় দিতে হবে, আর কমসে কম বছর ভরের বেশি হয়তো সে এখান থেকে বাড়ি যেতে পারবে। এই সমস্ত প্ল্যানগুলো, এই সমস্ত কাজগুলো সমগ্র জিহাইগু প্রদেশে তাদের ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে বলতে থাকে প্রফেসর লিনিয়াং যে যতদিন পর্যন্ত সে তার এই স্যাটার সস পছন্দের পেতে থাকছে ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই। সো বলে দেয় যে জিনস্যাং ফুজিয়ানে গেলে সেখান থেকে ট্রাক ভর্তি করে প্রফেসরের জন্য এনে দেবে, কোনো বড় ব্যাপার না। মানে আবার প্রফেসর লিনিয়াং জিজ্ঞেস করতে থাকে মিস উকে যে এরা যে এত প্রফেসরের প্রশংসা করছে, কিন্তু জিয়ান এবং প্রফেসরকে এক লাইনে রাখলে ফুজিয়ানের কি লজ্জা হবে? জিনস্যাং বলে এখানে প্রফেসর খুবই একজন লাজুক মানুষ, কিন্তু তারা এখানে তার উপর গর্ব অনুভব করকম কোনোভাবেই কেউ ছোট হবে না। মিসও এই কথাটা শুনে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আর সে এখানে প্রফেসর লিনিয়াংকে বলতে থাকে। এই কথাটা শুনে এখন সে বুঝতে পারছে যে এখানকার অধিবাসীরা সত্যি কতটা দরিদ্র। তার মনে আছে প্রথমবার সে যখন এই জিহাইগু প্রদেশে এসেছে তার কাজের জায়গা থেকে অর্থাৎ অফিস থেকে 7-8 ঘন্টা ট্রাভেল করে বাসে এখানে এসেছে। এখানে এসে সে যা অবস্থা দেখেছিল, পরিবেশ দেখে সে ভীষণভাবে শিহরিত হয়ে গিয়েছিল। কিছু মানুষদের সে লোকাল লাইনে দেখেছিল বাসস্টপখানে, তারা লেপ তোষক নিয়ে এবং গুণ ব্যাগের মধ্যে কিছু আলু নিয়ে চাষ করা সেগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। বাসে শহরের কোনো দোকানে গিয়ে সেগুলো বিক্রি করবে এমন অবস্থা দেখেছে। সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে আছে যাতে একটা বাসের তারা দেখা পায়, কোনো সময় সেইগুলো তারা কখনো পায়নি। সু বলতে থাকে এইসব দৃশ্য সে জীবনভর ভুলতে পারবে না। সু আবার এখানে বলতে থাকে যে এই সমস্ত এলাকার জায়গা সে স্কুলও ভিজিট করেছিল, এখানে গিয়ে যা অবস্থা দেখেছিল তার আরো খারাপ লেগেছিল, কারণ স্কুলগুলোকে ক্লাসরুম এইসব কিছু বলাই যায়। যারা মাটিতে বসে আছে তার সাথে ছাত্রছাত্রীর আছে ছোট ডাল দিয়ে মাটির মধ্যে তারা লেখালেখি করে, ক্লাসরুমের দরজা জানলা সমস্ত ভাঙা জিনিস, গরম এবং ঠান্ডার মধ্যে ছাত্রছাত্রী এবং টিচাররা সবাই বসে কাঁদছে কিন্তু তবুও পড়াশোনা করছে। সু বলে এগুলো দেখে সে দাঁড়িয়ে খানিকক্ষণ কেঁদে ফেলেছিল। সু বলতে থাকে যে সে তারপর ভেবেছিল এই জায়গার উন্নতি সে করেই ছাড়বে। এটাও মানে যে এই গভীর মরুভূমি একদিন একেবারে সবুজ হয়ে উঠবে। এখানে লোকেরা খুব শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্য একটা লোকালিটিতে যা যা প্রয়োজন সমস্ত জিনিসপত্র, স্কুল, কলেজ, পার্ক, ডাকঘর, যাবতীয় সমস্ত হসপিটালও যাতে কোনো অসুবিধা না হয়। সু এই কথা দিতে চায় যে ভবিষ্যতে তারা একসাথে এইভাবে বসে ফুজিয়ান থেকে ওয়াইনের জায়গায় একসাথে টোস্ট করবে এবং মাশরুম স্যুপ আবার খাবে, একসাথে বসে তাদের অ্যাচিভমেন্ট, সাকসেস সমস্ত কিছু শেয়ার করবে, কথা বলবে। আবার জিনস্যাং উত্তরে বলতে থাকে যে সোনালী ভবিষ্যৎ আস্তে আস্তে কিন্তু আসবেই, ঠিকই তাদের প্রচেষ্টা চলতে থাকে। প্রফেসর লিনিয়াং বলতে থাকে যে তার প্রথম বছরে এই কাজের জন্য এত সাকসেস, এটা দেখে তার ভালো লাগছে, ভবিষ্যতে ভালো হবে এটা ভেবে আরো ভালো লাগছে। এদিকে দৃশ্য আবার এখানে দেখানো হতে থাকে যে মিস উ গেছে জিয়ান প্রদেশ এবং ওয়াইচুয়ান প্রদেশের, এবং সেখানে সব কমিটি মিটিং এ মিনিং টাউন ভিলেজ যে প্রজেক্ট হয়েছে এবং জিহাগুর থেকে দূরীকরণের জন্য তারা কি কি কাজ করেছে সেই বিষয়ে তারা রিপোর্ট করছে, ভবিষ্যতে আর কি কি হতে পারে সেই প্ল্যানগুলোর বিষয়েও বলছে। আবার ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে যে মাশরুম চাষটাই একদম সাকসেসফুল ছিল জিহাগু প্রদেশে, বাকি প্রদেশগুলো এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পর অন্যান্য বিষয়ে তারা পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে। এদিকে দৃশ্য আবার এদিকে দেখানো হতে থাকে এবং আবার বন্ধু সুইবং এই কথাটা জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছে মাশরুম নিয়ে, ভাবলে ডেবাও জানায় যে ওয়াইনচুয়ান প্রদেশের মার্কেটে যাচ্ছে মাশরুম, এখানে সে সেল করবে। এদিকে দৃশ্য আবার এখানে দেখানো হতে
হতে থাকে যে ও মার্কেটে এসে যেই বড় ব্যবসায়ী তার থেকে প্রথম বাস্কেটের মতো মাশরুম কিনেছিল সে ভালোভাবে মাশরুম দিয়ে ব্যবসা করতে পেরেছে আর ডেবাওয়ার থেকে পার্মানেন্ট নেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তার ডেবাও এখানে প্রথম সাকসেসফুল ভাবে মার্কেট ধরে নিয়েছে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও তার নিজের ঘরের মধ্যে বসে টাকা গুনগুনি। ডেফু এসে বলে যে আজকে ভালো মতো সে ব্যবসা করে উপার্জন করে ওয়াইনচুয়ানে যদি সে আবার পরে মাশরুম সেল করতে যায় সেখান থেকে যেন একটা ডায়োড আর তাদের অফিসের মেগাফোনটা একটু সমস্যা দিচ্ছে। উত্তরে এখানে ডেবাও বলতে থাকে তার আর কোনো প্রয়োজন নেই ওয়াইনচুয়ান প্রদেশে গিয়ে সেল কর। এখানের ব্যবসায়ীরা এসে তাদের গ্রাম থেকে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবে এরকমই এগ্রিমেন্ট হয়েছে তাদের মধ্যে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে ডেবাওদের মাশরুম শেডের সামনে গ্রামবাসীদের অনেক লোক এসে বসে আছে এবং তাদের সাকসেস দেখতে মিলে ভীষণভাবে খুশি হয়েছে। আর ডেউকে তারা বলতে থাকছে সেই তো বলেছি প্রথমে তাদের প্রফিট করে দেখাতে, এখন সে করে দেখে। ডেউ তবুও এখানে না ডোমে বলতে থাকতো ভালো এমন কিছু মনে হয় না, এখনো পর্যন্ত বেতন তাদের হাতে পেতে দেখেন। এসে জিনিসগুলো এখান থেকে বয়েও নিয়ে যায়। আসলে আজকে যে সেই লোকেরা আসছে ওয়াইনচুয়ান প্রদেশ থেকে মাশরুম নিত খবরটা ডেফুই সমগ্র গ্রামবাসীদের জানিয়েছে। এখনই বাকি সকল গ্রামবাসীরা দেখতে পায় যে একটা বড় গাড়ি করে ওয়াইনচুয়ান প্রদেশ থেকে একজন ব্যক্তি এসেছে মাশরুম কালেক্ট করার জন্য ডেবাওয়ার থেকে। গাড়ি থেকে নেমে ডেবাওয়ার ডেফুর সাথে সেই ব্যক্তি ব্যবসাদার দেখা করে তার নিজের গাড়ির মধ্যে লোড করে নেয় এবং 1200 মতো প্রফিট হয় ডেবাওয়ারের। এখানে সকল গ্রামবাসীরাও জিনিসটা দেখতে পায় আর তাদের মনে খুশি হয় এবং তারা এনকারেজড হয়ে যায়। তো ডেউ এখানে এমন একজন মানসিকতার মানুষ, সে লুকিয়ে লুকিয়ে কিছু মাশরুম নিয়ে নিজের পকেটে নিয়ে নেয় চেক করার জন্য যে এর মধ্যে এমন প্রফিটেবল কি আছে। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে প্রফেসর লিন ইয়াংও সেখানে পৌঁছে গেছে। সেখানে ওয়াইনচুয়ান প্রদেশে সেই ব্যবসায়ীকে বলে যে তাদের এখানে মাশরুম প্রোডাকশন বাসীদের এনকারেজ করার জন্য সাহায্য করবে। সেই ব্যক্তি বলে যে সে এটা করতে পারবে না, কারণ সে যদি এরকম পাও তার এখানে নিজের চাষের দাম বাড়িয়ে দেবে। প্রফেসর এখানে সেই ব্যক্তিকে কথা দেয় যে বাকি লোকেরা অন্যান্য ব্যবসায়ের জন্য দাম বাড়ায় সেটা তারা করতেই পারে, কিন্তু সেই ব্যক্তি এখানে যেহেতু ওয়াইনচুয়ান প্রদেশ থেকে এসে তাদের সাহায্য করসানের জন্য, তাই সেই ব্যক্তির জন্য এবং বাকি সকল গ্রামবাসী এক রেট এক প্রাইসই রাখবে। ভাবে ভীষণ ভালোভাবে বিষয়ে ডিলটা হয়ে যায়। তারপর সেই ব্যক্তি মাশরুম নিয়ে সেখান থেকে চলে গেল। জিজ্ঞেস করতে থাকে তার দাদা ডেফুকে যে এই খবরটা আজকে যে নিতে আসছে মাশরুম, খবরটা কে ছড়িয়ে দিয়েছে গ্রামের মধ্যে। আসলে বুঝে গেছে এই কাজটা তার দাদাই করেছে। ডেফু এখানে বলতে থাকে যে ভালো খবর মুখোমুখি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। উনি এখানে দেখানো হতে থাকে যে প্রফেসর লিন ইয়াংকে বাসীরা ঘিরে ধরেছে এবং তার কাছ থেকে মাশরুম কিভাবে চাষ করা এই বিষয়ে শিখতে চাইছে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যেই চুরি করা মাশরুম গুলো এনেছিল ডেউ, সেগুলো সে এটা রান্না করছে। সে চেক করে দেখতে চায় কি এমন জিনিস। তখনই সেখানে তার ছেলে সুইবাং চলে আসে। যে ঘটনাগুলো ডেফু আর ডেবাওয়ার ঘর থেকে দেখে এসেছে আর তাদের উপার্জন সব বিষয়ে সে তার ছেলে সুইবাংকে জানে। তোর এখানে সুইবাং বলে যখন গ্রামবাসীদের উদ্বুদ্ধ করা হয়েছিল এই কাজটা করার জন্য, তার বাবা সবার আগে বেঁকে বসেছিল, বলেছিল যে তারা কৃষক, তারা আগে দেখে বিশ্বাস করতে চায়, প্রফিট দেখতে চায়। এখন সে অন্যদের প্রফিট দেখে সাকসেস দেখে জেলাস হচ্ছে, এটা কি করে হতে পারে। সে এটাও জানায় যে গাড়ি করে তার বালি বইয়ে সে মাত্র 30 ইউয়ান উপার্জন করেছে। মধ্যে সে দুপুরে লাঞ্চ করেছিল, তার জন্য 27 ইউয়ান আছে এখন তার কাছে। ও এখানে আবার ব্যস্ত হয়ে তার ছেলে সুইবাংকে বলতে থাকে যে তাদের আগে ট্র্যাক্টরটা কিনে নেওয়া উচিত হয়নি, এখন তার মনে হচ্ছে এই ট্র্যাক্টরটা তার ছেলেকে বলতে বেচে দিত, সেই টাকা দিয়ে তারা মাশরুম শেড তৈরি করতে পারে আর মাশরুম কাল্টিভেট করতে পারে। তো সুইবাং একটু হেসে বলতে থাকে যে সে রিগ্রেট করছে, এটা তো খুব ভালো মতো বুঝতে পারছে যে এই কাজটা সে এইভাবে কখনোই করতে পারে না। বালি বওয়া এবং অন্যান্য জিনিসপত্র বওয়ার যে কাজগুলো সে ধরে রেখেছে তাহলে সেগুলো চলে যাবে। তবে সে এখানে এই ড্রাইভিং করা শিখেছে ট্র্যাক্টর। সে এখানে তার বাবাকে বলতে চায় যে ধীরে ধীরে কাজ করতে হবে। ও ওখানে কোনো কথাই শুনতে থাকে না, উল্টো বকবক করতে থাকে সুইবাংকে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেফু তার অফিসে মিস্টার চেনজিন ছ্যাং এখানে তাকে দেখায় যে তাদের গ্রাম থেকে 26টা পরিবার চেয়েছে মাশরুম কাল্টিভেট করার জন্য। তারা তাদের নামও এখানে নথিভুক্ত করিয়েছে। একটা তাদের গ্রামের জন্য তাদের কাজের জন্য গুড নিউজ। তার থেকেও বড় কথা এখানে ডেবাও এবং অফিসার লিন ইয়াং তাদের ভালোভাবে ডেমনস্ট্রেশন দিচ্ছে। লিন ছ্যাং বলতে থাকে একটা কাগজ দেখে যার একটা গুড নিউজ আছে ডেফুর জন্য। সে মিস উর বলা বিভিন্ন প্রদেশ থেকে কন্ট্রিবিউশনের জন্য পশ্চিমে কোলাবোরেশনে যে বিভিন্ন প্রদেশ তাদের জিহাইগু প্রদেশকে সাহায্য করছে। সেখানে গভর্নমেন্ট তাদের এখানে নিজেদের মাশরুম কাল্টিভেট করার জন্য শেড প্রস্তুত করার জন্য 3000 ইউয়ান করে দিচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন। সেই বিষয়েও জানা বলতে থাকে যতজন ভিলেজার আজকে জমায়েত হচ্ছে, কথাগুলো শোনার পর তারা আশা করছে আরো বেশি লোক তাদের সাথে জয়েন করবে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ফুর বাড়ির আঙিনার মধ্যে গ্রামবাসীরা জড়ো হয়েছে আর সেখানে লিন ছ্যাং এবং প্রফেসর লিন ইয়াংও উপস্থিত আছে। এখানে সকল গ্রামবাসীদের বলতে থাকছে যে সমস্ত মেটেরিয়াল সে দেখছে তার আঙিনায় পড়ে আছে, সব গভর্নমেন্টের তরফ থেকে এসেছে। যারা এখানে গ্রামবাসীরা মাশরুম কাল্টিভেট করতে ইচ্ছুক আছে খুব তাড়াতাড়ি এখন তাদের ছত্রছায়া নির্মাণ করতে পারবে, কারণ এই মেটেরিয়ালস গুলো এখন চার্জ ফ্রি। এখানে তাদের যখন মাশরুম উৎপাদন হয়ে যাবে, তারা সফল হয়ে যাবে, তাদের সেই লোনটা গভর্নমেন্টের কাছে পে করতে হবে। এটাও এখানে ইন্টারেস্ট ফ্রি লোন। থেকে একজন গ্রামবাসী বলতে থাকে তারা না এখানে এই মাশরুম শেডের মধ্যে মাশরুম কাল্টিভেট করলো, এখানে তারা যদি ব্যর্থ হয়ে যায় কিন্তু এখানে তো তাদের গভর্নমেন্টের লোনটা পে করতেই হবে। কি হবে উত্তরে এখানে প্রফেসর লিন
ইয়াং এসে সেই ব্যক্তিকে বলতে থাকে এখানে তাদের সকলকে গ্রামবাসীদের কথা দিতে পারে সে যেরকম ভাবে বলবে, যেরকম ভাবে কাজ করতে বলবে, এরকম অনুযায়ী একদম সঠিক পথ ধরে চললে সে কখনো লস করবে না। বেশিরভাগ গ্রামবাসী রাজি হয়ে যায়। ফুর কাছে গিয়ে তারা নাম নথিভুক্ত করাতে থাকে। তো এখান থেকে তারা একটা প্রমিস চায় যে ডেবাওকে যেভাবে সাহায্য করেছে প্রফেসর লিনি ইয়াং করতে, তাদেরও যেন এভাবে সাহায্য করেন। তারা এভাবে আগে কখনো ব্যবসা করেনি। প্রফেসর লিনি ইয়াং এখানে দোনোমনো করলেও চেন জিনছ্যাং এখানে কথা দিয়ে দেয় গ্রামবাসীদের প্রফেসর এই বিষয়ে তাদের সাহায্য করবে। প্রফেসর বলতে থাকে চেন জিনছ্যাংকে যে সে এভাবে তাদের কেন কথা দিল, সে ব্যবসায় তাদের কি করে সাহায্য করতে পারে। জিনছ্যাং বলে ব্যাপারটা সে ভালো মতো জানে, তাকে এই বিষয়টা ভাবতে হবে না, সে দেখে নিচ্ছে কিভাবে ব্যবস্থা করা যায় গ্রামবাসীদের এনকারেজ করার জন্য কাজগুলো যেন করতে থাকে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে সুইহো এসেছে ডেফুর অফিসের নাম নথিভুক্ত করার জন্য এবং ডেফু তাকে বলতে থাকে গ্রামবাসীরা এভাবে এগিয়ে যাচ্ছে, এটা দেখে তার ভালো লাগছে। এখানে প্রশ্ন করে যে গভর্নমেন্ট কি সত্যি বলেছে যে 3000 রিমান করে তাদের সকল মাশরুম কাল্টিভেট করতে যায় তাদের ইন্টারেস্ট ফ্রি লোন দেবে। ওখানে সুইহোকে বিশ্বাস করানোর জন্য যে কাগজের মধ্যে জিনিসপত্রগুলো লেখা ছিল সেটা সুইহোকে পড়িয়ে দেখায়। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহোং আর ডেবাও মিলে তার বাড়িতে মাশরুম কাল্টিভেশনের জন্য শেড তৈরি করার জন্য সাহায্য করছে। সুইহো এখানে তার ছোট দুটো ভাইকে বলে যে তারা খুব সুইট। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেবাও নিজের ঘরের মধ্যে বসে মেমিয়াওকে চিঠি লিখছে, এক্সপেক্ট করছে যে মেমিয়াও তাকে উত্তর দেবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহোর ঘরের মধ্যে তারা প্রায় ভালোভাবে এখানে অর্ধেক শেড নির্মাণ করে দিয়েছে, বাকি বলছে যে আগামীকাল এসে তারা করে দেবে। ডেবাও সেখান থেকে বেরোতে গেলে তার পকেট থেকে চিঠিটা পড়ে যায়। সুইহোয়া দেখে বলতে থাকে মেমিয়াওকে সে নিশ্চয়ই চিঠি পাঠাচ্ছে। মানে লজ্জা পেয়ে ডেবাও বলতে থাকে যে ক্যাজুয়াল এমনি কোনো বিষয়টা পোস্ট করার কথা ভাবেনি। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহোয়া নিজের পকেট থেকে টাকা বার করে এবং ডেবাওকে দিতে গেলে তারা একেবারে সাফ না করে এখানে বলতে থাকে যে এখানে তার জন্য মাটি বহন করে এনে দিল, অর্ধেক ছত্রছায়া মাশরুমে তৈরি করে দিল, তো সামান্য পারিশ্রমিক তাদের নিতেই হবে। দুই ভাই এখানে তর্ক বিতর্ক করে সাফ না করে দেয়, তারা কোনোভাবে এই কাজটা করবে না, টাকা নেবেন না। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে স্যার লিনিয়াং এর ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়া কয়েকজন ছেলেমেয়েও জুটে গেছে মিলে গ্রামবাসীদের জিজ্ঞেস করছে যে আর কোনো কিছু জিনিসের প্রয়োজন আছে কিনা, প্রফেসরের সাহায্যের প্রয়োজন আছে কিনা। সেটা বলতে থাকে না এখনো মেটেরিয়াল ডেলিভার হচ্ছে, সাহায্যের প্রয়োজন হলে নিশ্চয়ই জানাবে তারা। প্রফেসর এখানে খুশি হয়ে ডেফুকে বলতে থাকে যে গ্রামবাসীরা সত্যি কঠোর পরিশ্রম করতে পারে আর খুব তাড়াতাড়ি স্কিল আয়ত্ত করে নিচ্ছে। ডেফু বলতে থাকে এখন সব গ্রামবাসীরা এনকারেজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তারা শেড নির্মাণ করে ফসল উৎপাদনও করতে চাইছে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে প্রফেসর ইয়ের কাছে এখানে ডেবাও এসেছিল, এখানে সে মেমিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছে কিন্তু কথাটা কোনোভাবেই বলতে পারছে না শিক্ষক বেইকে। শিক্ষক বেই এখানে আসার কারণ জানতে চাইলে ডেবাও বাহানা করে বলতে থাকে প্রফেসরের ক্লাসের মধ্যে একটু জল ঢেলে দিতে, প্রফেসরের জন্য ঘর থেকে গিয়ে আরো খানিকটা মাশরুম আনছে। মোটামুটি দুপুর হয়ে গেছে, এখন সে লাঞ্চ করে নিতেই পারে, আজকে কোনো ক্লাস হচ্ছে না এরকমটা কেন। তোরে প্রফেসর বলতে থাকে যে আজকে রবিবার, আজকে স্কুল ছুটি, এখন 10টা বাজে, এখন লাঞ্চের মতো কোনো সময় হয়নি। যে তাকে বলছে তাকে মাশরুম এনে দেবে, যতবার এখানে মাশরুম উৎপাদন করেছে ডেবার করে এক বাস্কেট করে এসে দিয়ে গেছে, সে এত একা কি করে খাবে। প্রফেসর বেই বলতে থাকে যে সে এখানে চাইছে এটা কি, একটু লজ্জা পেয়ে হেসে ডেবাও বলতে থাকে কিছু না। বেই এখানে ডেবাওকে বলতে থাকে যে মেমা ওই জায়গা থেকে চলে যাওয়ার পর তার এখন হুঁশ ফিরে এসে সে ভালোভাবে পড়াশোনা করতে চাই, বাবার কথাবার্তাও শুনতে চাই। এখন বাইরে কাজ করতে গিয়ে সে বুঝতে পারছে যে এগুলোর জন্য নিজের জ্ঞান বিস্তারের জন্য পড়াশোনা করা কতটা প্রয়োজন। শিক্ষক এটাও বলতে থাকে ডেবাওকে যে যখন মেমিয়া তাদের বাড়িতে আসবে যে তাকে মাশরুম দিয়েছে সেটা বানিয়ে সে তার মেয়েকে খাওয়াবে। এদিকে দৃশ্য এখানে আবার দেখানো হতে থাকে যে রিয়ানে সমস্ত গ্রামের মেয়েরা যে স্যালারি পেয়েছে এবং চিঠি সহ পোস্ট করছে। একজন মেয়েকে অন্য একজন মেয়ে জিজ্ঞেস করতে থাকে যে তারা সমস্ত স্যালারিটা কেন পাঠিয়ে দিত, সামান্য কিছু টাকা নিজেদের হাতের মধ্যে রেখে তো এখানে প্ল্যান করছিল যে হলিডেতে সামান্য তারা একটু আনন্দ করবে। মেয়েটি বলতে থাকে যে তারা তো সবসময় বোনাস পায় না, এখন একটু পেয়ে, এখানে তাদের পরিবারেরও হয়তো টাকার হয়তো বেশি প্রয়োজন আর তাদের সেই দিকটাও দেখা উচিত। এই মেয়েটা অন্য একজন মেয়েকেও জিজ্ঞেস করলে যে সেও তার সমস্ত স্যালারি কেন পাঠিয়ে দিই। মেয়েটা বলতে থাকে যে বোনাস তো তারা সবসময় পায় না, এখন কাজ করে তারা পেয়ে সামান্য পরিবারের সাথে ভাগ করে নিতে চাইছে, এইটুকুই। একজন মেয়ে বলতে থাকে তার পরিবারও তাকে বেশি করে চাপ দিতে থাকে যে আরো বেশি টাকা পাঠায়, ভাইয়ের সেখানে এঙ্গেজমেন্ট হবে, ভালোভাবে চেষ্টা করছে, টাকাও পাঠাচ্ছে ঠিক। এখন সে ঠিক করেছে যে নিজের জন্য নিজের প্রতি একটু উদার হবে, নিজের উপরও নিজেকে ঠিক রাখার জন্য কিছু টাকা খরচ করবে। একজন মেয়ে বলতে থাকে তাহলে তারা যে ডিসাইড করেছিল যে তারা শপিং এ যাবে, আনন্দ করবে হলিডের দিন, সেগুলো কি হবে? তোরে মেয়েও বলতে থাকে কেন হবে না, এখানে আসা পর্যন্ত ফুজিয়ানে তারা কখন এই বিচের কাছে যায়নি, তারা সেখানে বিচে গিয়ে আনন্দ করতেই পারে। কথাটা শুনে বাকি সকল মেয়েরা একেবারে রাজি হয়ে যায়। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেবাও এসে পোস্ট অফিসের পোস্ট বক্সের সামনে চিঠিটা পে করতে মেমিওকে পাঠানোর জন্য এবং সেটা সে পোস্টও মনে মনে ভাবতে থাকে যে মেমিও তার ছোটবেলার বন্ধু থেকে সে রিপ্লাইও পাবে। কি এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।